আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কোর্সের এটা ফিজিক্সের প্রথম লেকচার। এই লেকচারে আমরা তাপগতিবিদ্যা ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়, এই অধ্যায়টা ইনশাল্লাহ কমপ্লিট করব। অধ্যায়টা একটু বড় কিন্তু আসলে সহজ এবং মজার। তো মোটামুটি পড়া একটু আছে, তেমন বেশি পড়াও না। তো আমরা কি করব, ফিজিক্সের জন্য আমরা ফিজিক্সের ক্ষেত্রে শুধু স্ট্রাকচারের বইটাই পড়বো। কিছু কিছু বাইরের ইনফরমেশন যেটা লাগবে সেটা লিখে দিব, অ্যান্ড সাথে সাথে অনুশীলনের প্রশ্নের ক্ষেত্রে আমরা স্যারের প্রশ্ন অ্যান্ড তপন স্যারের প্রশ্নটা সলভ করলে এনাফ। সাথে সাথে অনেকে তোমরা কি করো, কঠিন যেই ম্যাথগুলো আছে সেগুলা অনেকে তোমরা অ্যান্সার মুখস্থ করো। তো আমি বলবো যে সেটা করার দরকার নেই। কঠিন ম্যাথগুলো যেগুলো হ্যান্ড ক্যালকুলেশন করা সম্ভব না, সেগুলো একবার করে পরের বার থেকে স্কিপ করবা। এখন প্রথমবার যখন যেটা করতেছো তখন সবই করবা, কিন্তু পরের বার থেকে কঠিন ম্যাথগুলো যেগুলো হ্যান্ড ক্যালকুলেশন করা একদমই সম্ভব না সেগুলো স্কিপ করবা। ঠিক আছে? তো আসলে আমরা আমাদের লেকচারটা শুরু করি। দেখো, এই পেজে আমাদের কিছু কথা লেখা আছে, বাংলা কথা পড়ে নেবা, তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। আচ্ছা, তারপরে আমরা পরের পেজে যদি আসি, দেখো এখানে কিছু কথা লেখা আছে। থার্মোমিটার। থার্মোমিটার কি জিনিস আমরা ভালো মতোই জানি, যে থার্মোমিটার দ্বারা আমরা কোনো বস্তুর তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করতে পারি। এটা বাংলা নামটা তোমরা জেনে রাখবা, যে বাংলা নাম তাপমান যন্ত্র। আচ্ছা, নিচে তোমরা কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবা, যে একটা উষ্ণতামিতি ধর্ম আর একটা উষ্ণতামিতি পদার্থ। তো ইংলিশ টার্মগুলো সব দেখে রাখবা, কি জিনিস এটা। আচ্ছা, তো আমি যদি শুরুতে বলি যে উষ্ণতামিতি ধর্মটা কি জিনিস, বইয়ের কথা না বলে আমি যদি নিজের মতো করে বলি, উষ্ণতামিতি ধর্মটা এমন যে এই ধর্মটা আমার তাপমাত্রার পরিবর্তনের ফলে পরিবর্তিত হবে। তাপমাত্রা কমাইলে ধরো যে ধর্মটা একরকম হবে, তাপমাত্রা বাড়াইলে ধর্মটা আরেক রকম হতে হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পারদ। পারদের কথা চিন্তা করো, পারদ দিয়ে নির্মিত থার্মোমিটার দিয়ে আমরা আমাদের জ্বর মাপি বা শরীরের তাপমাত্রা মাপি। তো দেখো যে আমরা আমাদের যখন শরীরে জ্বর মাপি, ধরো আমাদের জ্বর আসছে যখন, ওই অবস্থায় যদি আমরা পারদ থার্মোমিটারে আমাদের শরীরের তাপটা পরিমাপ করি, তো দেখবো আমরা পারদ থার্মোমিটারের যে উচ্চতাটা আছে সেটা বেড়ে গেছে, বা পারদ থার্মোমিটারের উচ্চতাটা বেড়ে গেছে। আবার সেই থার্মোমিটার যদি তোমরা ঠান্ডা পানিতে বা বরফের মধ্যে লাগাও, দেখবা আমাদের থার্মোমিটারের যে পারদের স্তম্ভের দৈর্ঘ্যটা আছে এটা কমে গেছে। তো এটা পারদের দৈর্ঘ্য হলো একটা উষ্ণতামিতি ধর্ম। আচ্ছা, তো উষ্ণতামিতি ধর্মটা আমরা পড়লাম। এখন সংজ্ঞাটা দেখো। তাপমাত্রার পরিবর্তনে যে বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়, এবং এই ধর্মের পরিবর্তন লক্ষ্য করে আমরা তাপমাত্রা নির্ণয় করতে পারি। এটা হলো আমাদের উষ্ণতামিতি ধর্ম। আচ্ছা, এরপরে দেখো উষ্ণতামিতি পদার্থ আছে আমাদের। এটা কি জিনিস, আমরা যে উষ্ণতামিতি ধর্ম যে বস্তু থেকে পাইলাম সেটাই আসলে উষ্ণতামিতি ধর্ম। আচ্ছা, আমরা উষ্ণতামিতি ধর্ম যে পদার্থ থেকে পাইলাম সেটা আসলে আমাদের উষ্ণতামিতি পদার্থ। যেমন আমি যেমন বললাম পারদ, সাথে সাথে আমাদের আছে রোদ। এগুলা আরো কিছু সামনে পাবা, তোমরা ভোল্টেজও পাবা। তো এই দুটো এখানে মনে রাখলে এনাফ। এটাই ছিল এখনকার মূল কথা। আমরা পরের দিকে যাই। এখানে আছে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। একদম সহজ বাংলা কথা। বাংলা কথাটা যদিও একটু তোমাদের বুঝতে কঠিন মনে হইতে পারে, কিন্তু কথাটা একদমই সহজ। এতই সহজ যে তুমি যদি ওই তৎকালীন ওই সময় যদি তুমি জন্মগ্রহণ করতা, তুমি এই সূত্রটা দিতে পারতা। তো আমরা প্রথমে দেখি যে সূত্রটা কি বলছে আসলে। সূত্রটা বলছে এরকম, যে ধরো আমার কাছে তিনটা বস্তু আছে। একটা বস্তু এ, আরেকটা বস্তু বি, আরেকটা বস্তু সি। তো এরা বলছে কি, যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে আমার এ এর সাথে সি আছে তাপীয় সাম্যাবস্থায়, আর এ এর সাথে বি আছে তাপীয় সাম্যাবস্থায়। এটা যদি হয় যে এ এর সাথে সি আছে তাপীয় সাম্যাবস্থায়, আর এ এর সাথে বি আছে তাপীয় সাম্যাবস্থায়, তাহলে এ বি আর সিও পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তো এটা তাপীয় সাম্যাবস্থা বলতে কি বোঝাইছে, তাপমাত্রা বোঝাইছে। এটা আসলে যেটা বুঝাইতে চাইছি সেটা হলো, এ আর সি এর তাপমাত্রা যদি একই হয় এবং এ আর বি এর তাপমাত্রা যদি একই হয়, তাহলে বি আর সি এর তাপমাত্রাও একই হবে। স্বাভাবিকভাবে আমরা যেমন ছোটবেলায় পড়ছিলাম, যদি এ ইকুয়ালস টু সি হয় আর বি ইকুয়ালস টু এ হয়, তাহলে এ ইকুয়ালস টু স্বাভাবিকভাবেই আমাদের বি ইকুয়ালস টু সি হবে। একদম স্বাভাবিক কথা। ওটাই শুধু তাপমাত্রা দিয়ে এখানে দেখাইছে। দেখো এখন, এখন সংজ্ঞাটা তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাপীয় সাম্যাবস্থায় বলতে কি তাপমাত্রা তাদের সমান। তাপীয় সাম্যাবস্থায় বলতে আমরা বোঝাই যে টেম্পারেচারটা তাদের ইকুয়াল হবে।
আচ্ছা, যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। একে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলে। এই জিনিসটা একদম ইম্পর্টেন্ট। সাথে একটা জিনিস ইম্পর্টেন্ট, আমাদের ইনফরমেশন লাগবে এটা, যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এটা কে দিছে? এটা দিছে আমাদের আর.এইচ. ফাউলার। আর.এইচ. ফাউলার। আচ্ছা, নিচের দিকে আমরা যাই। দেখো, এই ধর্মটি বলছে তাপমাত্রা। নিচে একটা ইম্পর্টেন্ট কথা আছে, দেখো যে এই সূত্র শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। আগের মেডিকেল আসছে অ্যান্ড পরবর্তী মেডিকেল পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এর তাপমাত্রা একটা সংজ্ঞা দিছে। সংজ্ঞা থেকে তোমরা কি করবা? তাপমাত্রা একটা বস্তুটি তাপীয় অবস্থা যা ওই বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে। মানে কি? তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে একটা বস্তু থেকে আরেক বস্তুর দিকে তাপ যাবে কিনা, অ্যান্ড তাপটা গেলে কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা। একটা জিনিস জেনে রাখবা, তাপ যেটা আছে সেটা সবসময় বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তু থেকে যায়। তাপ স্থানান্তরিত হয় আর তাপমাত্রা পরিবর্তিত হয়। তাপমাত্রা কিন্তু স্থানান্তরিত হয় না, তাপটাই আসলে স্থানান্তরিত হয়। এটা মনে রাখবা। আচ্ছা, নিচে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, থার্মোকাপল। এটাতে কি করে? এটা থার্মোমিটার। এটা দিয়ে দুটি ধাতব পদার্থের যুগল ব্যবহার করে তাপীয় তড়িৎচালক ধর্ম কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। এবার আমরা কি করলাম? তাপীয় তড়িৎচালক শক্তির ধর্ম কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করলাম। এরপরে আছে একটা জিনিস, পাইরোমিটার। পাইরোমিটার কি করে? বিকিরণ ধর্ম কাজে লাগিয়ে 500 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বের তাপমাত্রা পরিমাপ করা হয়। তো পাইরোমিটার আমরা কি বিকিরণ ধর্ম কাজে লাগাই। পাশাপাশি সাথে দেখবা জিনিস, সূর্যের তাপমাত্রা আমরা পাইরোমিটারের সাহায্যে নির্ণয় করতে পারি। একদম সহজ কথা, দেখে রাখবা। আমাদের কনভার্সনের সূত্র ইম্পর্টেন্ট, ম্যাথ আসে প্রায় প্রায় এই সূত্র থেকে, দেখে রাখবা। আচ্ছা, আমরা কিছু স্কেল দেখি। তার মধ্যে একটা আমরা দেখবো সেলসিয়াস স্কেল, আর একটা আমরা দেখবো ফারেনহাইট স্কেল। এই দুটাই আসলে এখানে মেইন। দেখো, সেলসিয়াস স্কেলে আমরা বরফ বিন্দুকে ধরি 0 ডিগ্রি এবং স্টিম বিন্দুকে ধরি 100 ডিগ্রি। বরফ বিন্দু কি, স্টিম বিন্দু কি? আমার যে তাপমাত্রায় পানিটা বরফে পরিণত হবে বা বরফের পানি সাম্যাবস্থায় থাকবে, বরফের পানি সাম্যাবস্থায় থাকবে, এটা হইলো সঠিক সংজ্ঞা। বাট তুমি মনে রাখবা যে যেই তাপমাত্রায় বিশুদ্ধ পানি বিশুদ্ধ বরফে পরিণত হবে সেটা হলো বরফ বিন্দু। আর স্টিম বিন্দু কি? যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বিশুদ্ধ বাষ্পে পরিণত হবে সেটা হলো স্টিম বিন্দু বা বাষ্পবিন্দু। এটা মনে রাখবা। আর আসল সংখ্যাটা কি? যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ও বিশুদ্ধ বাষ্প সাম্যাবস্থায় থাকে সেটাকে আমরা বলি স্টিম বিন্দু। আচ্ছা, পাশাপাশি এটার মৌলিক ব্যবধানটা মনে রাখবা 100। আচ্ছা, ফারেনহাইটে কি হয়? ফারেনহাইটে বরফ বিন্দু হলো 32 ডিগ্রি ফারেনহাইট অ্যান্ড স্টিম বিন্দু হলো 212 ডিগ্রি। মৌলিক ব্যবধান হলো 180। মৌলিক ব্যবধান কি আশা করি এতক্ষণে বুঝতে পারছো। মৌলিক ব্যবধানটা হলো আমাদের স্টিম বিন্দু আর বরফ বিন্দুর বিয়োগফলটা। আচ্ছা, আমরা সবাই জানি যে ফারেনহাইট থার্মোমিটার দ্বারা আমরা দেহের তাপমাত্রা বা জ্বর পরিমাপ করি। থার্মোমিটারে 25 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত প্রয়োগ করা হয়। একটা ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটার বলা হয়। এটা ইম্পর্টেন্ট, ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটার বলা হয়। পাশাপাশি এই তাপমাত্রা দ্বারা এই পাশাপাশি থার্মোমিটার দ্বারা মানবদেহের সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়। এই জন্য একে চরম থার্মোমিটার বলে। জীবনে অনেক পরীক্ষায় পাওয়া যায় চরম থার্মোমিটার কোনটা। অনেকে ভাবে কেলভিন থার্মোমিটার হলো চরম থার্মোমিটার। কেন? কারণ কেলভিন থার্মোমিটার দিয়ে আমরা 0 মানে সর্বনিম্ন তাপমাত্রায় আসতে পারি। আসলে না, আসলে আমরা মানব দেহের সর্বোচ্চ তাপমাত্রাটা আমরা এই ফারেনহাইট থার্মোমিটার দিয়ে মাপতে পারি। সেই জন্য এটাকে আসলে বলা হয় চরম থার্মোমিটার। কেলভিন আমরা 0তে নিয়ে যেতে পারি, পরম শূন্যতে নিয়ে যেতে পারি, এই জন্য না। মনে রাখবা ভালো করে। আচ্ছা, পানির তৈরি বিন্দু কি? একটা নির্দিষ্ট চাপে একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমাদের বরফ, পানি আর জলীয় বাষ্প একই জায়গায় অবস্থান করতে পারে। মানে ধরো যে আমি একটা ক্লাস রাখছি, ক্লাসের উপর দেখি যে বরফ থাকবে কিছু অংশ, কিছু অংশ থাকবে পানি, আর কিছু অংশ থাকবে জলীয় বাষ্প। এই অবস্থাটাকে আমরা বলি পানির তৈরি বিন্দু বা ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। তৈরি বিন্দু কি শুধু পানির হতে পারে? না, যে কোনো পদার্থ হতে পারে, কঠিন, তরল আর বায়বীয়।
যে কোনো পদার্থ হইতে পারে তড়িৎবিন্দু। পানির ক্ষেত্রে 4.5 পারদস্তম্ভ চাপ। এই চাপে বিশুদ্ধ বরফ, পানি এবং জলীয় বাষ্প এটা চাপের সাম্যাবস্থায় থাকে। পানির তড়িৎবিন্দু টেম্পারেচারটা মনে রাখবা, দশমিক সহ মনে রাখবা, চাপটা মনে রাখবা। আচ্ছা, তোমাদের এখানে কিছু তড়িৎবিন্দু দেওয়া আছে, ক্রমাঙ্ক দেওয়া আছে। আমি বলবো কি মনে রাখবা? পারদ তড়িৎবিন্দু মনে রাখবা, পানির তড়িৎবিন্দু মনে রাখবা। বাকিগুলা মনে রাখার দরকার নেই, খুব আসলে মনে রাখা একটু কঠিন হয়ে যায় এগুলা। আচ্ছা, এমনই তাপমাত্রা বের করো যার মান সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে কি হয়, আসছে অনেকবার, -40 ডিগ্রি মনে রাখবা। এটা আসলে যেন হিসাব করতে না হয়, মনে রাখবা। -40 ডিগ্রি সেলসিয়াস, -40 ডিগ্রি ফারেনহাইট একই সাথে। আচ্ছা, এখানে কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো আসলে তেমন লাগে না, আমি বলবো যে এগুলো স্কিপ করার জন্যই বলবো। আচ্ছা, এরপর আমাদের আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে ফার্স্টে কিছু লেখা আছে আমাদের সিস্টেম। সিস্টেম জিনিসটা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। মূলত আমাদের তাপগতীয় সিস্টেম হইতে পারে তিন ধরনের। তিন ধরনের কি কি? একটা সিস্টেম আমাদের হতে পারে উন্মুক্ত, একটা সিস্টেম আমাদের বদ্ধ, আর একটা সিস্টেম আমাদের বিচ্ছিন্ন। তো বলতে পারো যে ভাই এটা কিভাবে ভাগ করছে? এটা আসলে ভাগ করা হয়েছে দুইটা জিনিসের ভিত্তিতে, একটা হলো ভর আর একটা হলো শক্তি। আমাদের উন্মুক্ত সিস্টেমটা বাহ্যিক পরিবেশের সাথে ভর শক্তি দুইটাই বিনিময় করতে পারে। আমাদের বদ্ধ সিস্টেম বাইরের বাইরের পরিবেশের সাথে, বাহ্যিক পরিবেশের সাথে শুধুমাত্র ভর ভর বিনিময় করতে পারলেও শক্তিটা বিনিময় করতে পারে না। আমাদের বিচ্ছিন্ন সিস্টেম ভরও বিনিময় করতে পারে না, বাহ্যিক পরিবেশের সাথে শক্তি বিনিময় করতে পারে না। ওই জিনিসটা জেনে রাখবা। সেটা তোমাদের বইয়ে একটা ভুল আছে, দেখো কি বলছে, ঢাকনাবিহীন হাঁড়িতে পানি ফোটানো হলে তাকে সিস্টেম বলা হয় না। বলতো সিস্টেম তো সবকিছু, আমরা তার প্রতি যে কোনো যাই দেখবো সবই সিস্টেম। আচ্ছা, ঢাকনাবিহীন হাঁড়িতে পানি ফোটানো হলে সেক্ষেত্রে এটা হবে হলো উন্মুক্ত সিস্টেম, মনে রাখবা। কি সিস্টেম হবে এটা? উন্মুক্ত। উন্মুক্ত সিস্টেম কেন? ঢাকনাবিহীন হাঁড়ি, বাষ্প উপরে উঠতেছে, মানে ভর বিনিময় হচ্ছে, শক্তি তো বিনিময় হচ্ছে, যেহেতু আমরা তাপ দিচ্ছি, আমরা তাপই ওভাবে অন্তর্হিত করি নাই। আচ্ছা, তোমরা বলতে পারো যে বিচ্ছিন্ন সিস্টেম কি প্রস্তুত করা সম্ভব? বাস্তব পরিবেশে আসলে সম্ভব না, কিন্তু আমরা ফিজিক্সে ধরে নিয়েছি আসলে সম্ভব। আচ্ছা, এখানে দেখবা তাপগতীয় স্থানাঙ্ক তিনটা, পরবর্তীতে যাবে বা চারটা। তো যদি তোমরা দেখো যে কোনটি 9 দিয়ে 4টা অপশন আছে, তোমাদের যে আরেকটা অপশন থাকবে সেটা হবে না। আর যদি দেখো যে সেই অপশনটাই আছে, পরবর্তীতে আমরা পাবো, সেটা হলো আমাদের এস। চাপ আমাদের হলো ভি, আয়তন হলো ভি, তাপমাত্রা হলো টি, অ্যান্ড আমাদের এন্ট্রপি একটা স্থানাঙ্ক আছে যেটা হলো এস। এখানে তিনটা আছে, তিনটা একবার কোথাও যদি এন্ট্রপি অপশনে থাকে এই তিনটার পাশাপাশি যে কোনটি তাপগতীয় স্থানাঙ্ক নয়, সেক্ষেত্রে এন্ট্রপি অ্যান্সার হবে, যদি স্যার প্রশ্ন এখান থেকে দিয়ে দেয়। আচ্ছা, এরপরে দেখো যে সিস্টেমে তাপ প্রয়োগ করলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, আর তাপ প্রয়োগ না করলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। আচ্ছা, তো জিনিসটা খুব স্বাভাবিক, মনে রাখতে পারো যে অভ্যন্তরীণ শক্তি আসলে আমরা গ্যাসের ক্ষেত্রে গতিশক্তিটাই আসলে অভ্যন্তরীণ শক্তি। তো গতিশক্তি বাড়ানোর জন্য আমরা জাস্ট টেম্পারেচার বৃদ্ধি করলে গতিশক্তি বাড়বে, টেম্পারেচার ধ্রুব রাখলে গতিশক্তি ধ্রুব থাকবে, অ্যান্ড আমাদের টেম্পারেচারটা যদি তুমি কমাও সেক্ষেত্রে গ্যাসের গতিশক্তি কমবে। স্বাভাবিক কথা যে আমরা দেখি যে আমরা যখন আমাদের প্রেশার কুকারে তাপ অনেকক্ষণ ধরে দিতেই থাকি, তখন আমাদের প্রেশার কুকারের তাপমাত্রাটা বৃদ্ধি পেয়ে একসময় অনেকগুলো গ্যাস সজোরে বেরিয়ে আসে। তো এটা তোমরা বাস্তবে একটা উদাহরণ দেখছো। আচ্ছা, ঠিক আছে। আমাদের বিজ্ঞানী জুল সর্বপ্রথম কাজ আর তাপের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে, এটা আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। সূত্রটা কি? যখন কাজ সম্পূর্ণরূপে তাপে বা তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়, তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। মানে কি? তুমি বেশি কাজ করলে বেশি তাপ পাবা, বা বেশি তাপ দিলে বেশি কাজ পাবা।
কম তাপ দিলে কম কাজ, কম কাজের জন্য কম তাপ, মানে সমানুপাতিক। আচ্ছা, আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের এটা একটা অংশ, যে আমাদের এই যে ডাব্লিউটা হলো কাজ, কিউটা হলো তাপ, সমানুপাতিক। এখান থেকে আমরা সমানুপাতিক একটা ধ্রুবক নিয়ে আসছি, যে হলো তাপের যান্ত্রিক সমতা। তাপের যান্ত্রিক সমতার তোমরা এখানে মানটা মনে রাখবা 4.2 জুল পার ক্যালোরি, আর একই সাথে 4.2 × 10⁷ আর্ক সিজিএস একক। আচ্ছা, এই জিনিসটা খুব ভালো মতো মনে রাখবা যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তি নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ। আচ্ছা আচ্ছা, ধরো আমি কোনো একটা বস্তুতে তাপ দিচ্ছি, তো তাপ দিলে সেখানে কি কি হইতে পারে? তো স্বাভাবিকভাবে আমি আগেই বলছি যে তাপ দিলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। তো পাশাপাশি দেখো কি হতে পারে, আমি যদি একটা সিলিন্ডার নিই, এখানে একটা পিস্টন আছে, যে পিস্টনটা মুভেবল, মানে নড়াচড়া করতে পারে। স্বাভাবিকভাবে তাপ দিলে সেই পিস্টনটা উপরের দিকে উঠতে যাবে, মানে কি আয়তন বৃদ্ধি হবে। আয়তন বৃদ্ধির ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে আয়তন বৃদ্ধির জন্য প্রয়োজন হয় কাজের, যেটাকে আমরা প্রকাশ করি ডিডাব্লিউ, মানে ক্ষুদ্র কাজ। কোথাও ক্ষেত্রে ডেল ডাব্লিউ বলে দেখা যায়। তো এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র আসছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের, সেটা হলো ডিকিউ ইকুয়ালস টু ডিডাব্লিউ প্লাস ডিইউ। সেটা কি? ডিকিউ হলো প্রদত্ত তাপ, প্রদত্ত যে তাপটা দিব আমরা, সেটা আমাদের ডিইউ মানে হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করবে, অ্যান্ড সেটা আমাদের কৃতকাজও করবে, মানে বাহ্যিক কাজ সম্পন্ন করবে। এখানে একটা জিনিস মনে রাখবা যে জলপ্রপাতের পানি উপর হতে নিচে পড়লে নিচের পানির উষ্ণতা উপরের পানির তুলনায় সামান্য বেশি হয়। কেন হয় এটা দরকার নেই, জাস্ট বেশি হয় এটা মনে রাখলেই হবে, এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এরপরে তাপগতিবিদ্যার প্রধান সূত্র কিছু তাৎপর্য, তার মধ্যে প্রথমটা দেখতে পারো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। কিভাবে বলছি আমি। আচ্ছা, নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন হবে, যেহেতু সমানুপাতিক সেহেতু হবেই। কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া সম্ভব। স্বাভাবিকভাবেই তুমি যদি পড়াশোনা না করো তাহলে তোমার ভালো রেজাল্ট হবে না, এরকমই কোনো কিছু ব্যয় না করলে কাজও হবে না, শক্তিও পাওয়া যাবে না। আচ্ছা, কাজ ও তাপ একেবারে সমতুল্য, একই কথা আবার লিখছে শেষ করে। আচ্ছা, এটি শক্তি সংরক্ষণশীলতার সূত্র ছাড়া কিছুই নয়, আগেই জানছো। আচ্ছা, এমন কোনো যন্ত্র উদ্ভব হয়নি যা হলো জ্বালানি বা শক্তি বাড়িতে রেখে কাজ করতে সক্ষম। প্রথম সূত্র থেকে আমরা তাপ প্রবাহের দিক সম্পর্কে কিছু জানতে পারি না, তারপর প্রথম সূত্র থেকে আমরা তাপ প্রবাহের দিক সম্পর্কে কিছু জানতে পারি না, এটা সূত্রের সীমাবদ্ধতা। তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে যদি ব্যাখ্যা দেওয়া আছে, দেখো কি বলছে। তাপ অভ্যন্তরীণ শক্তি ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। এই যে ডিকিউটা হলো আমাদের তাপ, ডিউটা হলো অভ্যন্তরীণ শক্তি, আর ডিডাব্লিউটা হলো কাজ, এর মধ্যে সম্পর্ক স্থাপন করছি। আচ্ছা, এখানে কিছু কথা বলা আছে, সেটা কি? ডিকিউ ধনাত্মক হবে, মানে প্রদত্ত তাপটা ধনাত্মক হবে। আমরা বলতেছি প্রদত্ত তাপ, মানে প্রদত্ত তাপটা ধনাত্মক হবে যদি তুমি তাপটা প্রদান করো, মানে সিস্টেম যদি তাপটা গ্রহণ করে। দেখো কি, যদি সিস্টেমে তাপটা সরবরাহ করা হয় বা সিস্টেম তাপ গ্রহণ করে। আচ্ছা, আমি বলতেছিলাম কি প্রদত্ত তাপ। এখন তাপ দেওয়ার জায়গায় যদি আমরা তাপটা নিয়ে নিই, সেক্ষেত্রে আমরা কি হবে, উল্টা হইলো। উল্টা হইলে কি হয়? ঋণাত্মক হয়। ঋণাত্মক হবে যদি সিস্টেম তাপটা হারায়, মানে আমি সিস্টেমকে তাপ না দিয়ে সিস্টেম থেকে উল্টো তাপ নিয়ে নিলাম, বা সিস্টেম হচ্ছে তাপ পরিপার্শ্বিকরণ করে, মানে সিস্টেম থেকে পরিবেশের মধ্যে ছড়ায় পড়লো। বুঝতে পারছো? আই হোপ। ঠিক আছে, এরপর কি বলছে? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে ডিউ ধনাত্মক, মানে কি? সিস্টেমের গতিশক্তিটা, অভ্যন্তরীণ শক্তি আমি তোমাদেরকে অনুমান মানে পড়তে বলছি, অভ্যন্তরীণ শক্তিটাকে গতিশক্তির সাথে মিলিয়ে পড়তে বলছি। তো গতিশক্তি বাড়লে অবশ্যই ডিউ বাড়বে, অ্যান্ড গতিশক্তি হ্রাস পেলে ডিউ ঋণাত্মক হবে। আচ্ছা, এরপর গেল। এরপর কি বলছে দেখো, সিস্টেম দ্বারা পরিপার্শ্বের উপর কাজ সম্পাদিত হলে ডিডাব্লিউ ধনাত্মক। কীরকম? আমি বলছিলাম যে যদি তাপ প্রদান করো, সেখানে যদি পিস্টনটা উপরের দিকে যায়, সেক্ষেত্রে সিস্টেমটা পরিবেশের উপর কাজ করছে, মানে সিস্টেম পরিবেশ মানে পরিপার্শ্বের উপর কাজ সম্পাদন করছে, সেক্ষেত্রে ডিডাব্লিউ ধনাত্মক। তাপ প্রদান করছো, সিস্টেম পরিবেশের উপর কাজ সম্পাদন করছে, তাহলে ডিডাব্লিউ ধনাত্মক। সিস্টেম পরিপার্শ্বের উপর কাজ করলে ডিডাব্লিউ ধনাত্মক। অ্যান্ড উল্টা যেটা যদি হয়, সংকোচন হয়, সেক্ষেত্রে পরিপার্শ্ব সিস্টেমের উপর কাজ সম্পাদন করবে, সেক্ষেত্রে ডিডাব্লিউ ঋণাত্মক। মানে আমরা এখানে বেস ধরে নিব আসলে সিস্টেমটাকে। সিস্টেম যদি প্রসারিত হয় তাহলে ধনাত্মক, অ্যান্ড সিস্টেম যদি সংকুচিত হয় সেক্ষেত্রে ডিডাব্লিউটা আমাদের ঋণাত্মক। আশা করি বুঝতে পারছো। অ্যান্ড
ক্লাসটা মনোযোগ দিয়ে করলে একবার পড়লেই মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর টেবিলের প্রথম সূত্রে সীমাবদ্ধতা বলা আছে, একটু দেখে নেবা, তেমন ইম্পর্টেন্ট না, দেখে নেবা। রিডিং কঠিন নেই কিছু। আচ্ছা, তারপর টেবিলের প্রথম সূত্রে কিছু ব্যবহার আছে। দেখো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি বলছে, তাপমাত্রা স্থির থাকবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, আমরা পরে পাবো যে আমাদের যদি তাপমাত্রা স্থির থাকে সেক্ষেত্রে আমাদের অন্তঃস্থ শক্তি বা ডি ইউ বা অভ্যন্তরীণ শক্তি সেটা অপরিবর্তিত থাকে। কারণ আমাদের বিজ্ঞানী জুর একটা কথা বলছে যে আমরা যদি টিকে চেঞ্জ না করি, টি যদি আনচেঞ্জড হয়, টি যদি আমার আনচেঞ্জড হয় সেক্ষেত্রে আমাদের ডিইউটা আনচেঞ্জড হবে। কারণ ডিইউ শুধুমাত্র টি এর উপর নির্ভর করে, ডিটি এর উপর নির্ভর করে বলতে পারবো। কীরকম, যদি আমরা তাপমাত্রা বাড়াই সেক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ বাড়বে, তাপমাত্রা ধ্রুব রাখলে অভ্যন্তরীণ ধ্রুব থাকবে। আমরা আগে বলছি এটাকে আমরা বলি হলো মেয়ারের প্রকল্প। মেয়ারের প্রকল্প জিনিসটা মনে রাখবা, মেয়ারের প্রকল্প, এটা পরে আমরা পাবো। দিছে কে, বিজ্ঞানী, মেয়ার না কিন্তু জুল। ঠিক আছে, দেখো কি বলছে, তাপমাত্রা স্থির আছে কিন্তু সমুষ্ণ, বুঝতে পারতেছি আমরা সমুষ্ণ কথাটা থেকে যে উষ্ণতা, সম উষ্ণ, সম উষ্ণতা মানে উষ্ণতাটা স্থির থাকবে, উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, সমান থাকবে। মানে কি, উষ্ণতা আমরা কি দিয়ে প্রকাশ করি, তাপমাত্রা দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তার মানে আমাদের তাপমাত্রা এখানে স্থির থাকবে, কিন্তু চাপ ও আয়তন এটা আমাদের এখানে পরিবর্তিত হবে, এটাকে আমাদের সমষ্ণ প্রক্রিয়া। এখানে দেখো কি বলছে, এই প্রক্রিয়া সিস্টেমে অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। আমরা কি ডিইউ আমরা বলতে কি বুঝাই, অন্তঃস্থ শক্তির পরিবর্তন। তো ডিইউটা যদি আমাদের জিরো হয় তাহলে আমরা দেখতে পারবো না যে আমাদের ডিকিউ প্লাস টু ডিডাব্লিউ, মানে আমরা যতটুকু তাপ প্রদান করবো ততটুকু আমাদের কাজ সম্পাদিত হবে, স্বাভাবিক কথা। ঠিক আছে, দেখো এটাই সেখানে বলছে। কি বলবো, দেখো সিস্টেমে সরবরাহকৃত বা গৃহীত তাপ শক্তির পরিমাণ আর আমাদের সম্পাদিত কাজটা সমান, মনে রাখবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, রুদ্ধ তাপীয় কথাটা একটু রিলেট করার চেষ্টা করো। রুদ্ধ মানে বন্ধ, তাপীয় মানে তাপ। আচ্ছা, রুদ্ধতাপীয় মানে কি, আমরা বাইরের পরিবেশের সাথে ভিতরের পরিবেশের কোনো তাপীয় আদান প্রদান করব না, তাপের আদান প্রদান হবে না। মানে কি, আমরা বাহ্যিক পরিবেশ বা পরিবেশ আর সিস্টেম এটাকে তাপীয়ভাবে অন্তর্ভুক্ত করবো যেন তাপের কোনো আদান প্রদান না হয়। মানে কি, আমরা এখানে কি প্রক্রিয়া আমরা এখানে করবো বলতো, বিচ্ছিন্ন সিস্টেম আমরা এখানে চালু করবো, বিচ্ছিন্ন সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম আমরা এখানে চালু করবো। তখন কি হবে, আমরা সূত্রটা জানি, তার পৃথিবীতে প্রথম সূত্রটা কি, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। দেখো ডিকিউটা তখন কি হবে, তাপমাত্রার যদি পরিবর্তন, তাপের যদি পরিবর্তন না হয় তাহলে ডিকিউ আমার জিরো। তাপের পরিবর্তন না হলেও কিন্তু এখানে তাপমাত্রার পরিবর্তন হয়, তো ডিইউ ডিইউ থাকলো, ডিডাব্লিউ থাকলো। তারপর এখান থেকে লিখতে পারি যে ডিডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডিইউ অ্যান্ড ভাইস ভার্সা। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা একটা জিনিস আসতে পারি, সেটা হলো আমাদের ডিইউ ইকুয়ালস টু মাইনাস ডিডাব্লিউ। আচ্ছা, এটা যদি দেখো তোমরা, ডিডাব্লিউ কি আমাদের কাজটা, তো এখন দেখো কাজটা যদি আমাদের ধনাত্মক হয়, আমাদের সিস্টেম যদি প্রসারিত হয় তাহলে এটার ফলাফলটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ হওয়া মানে কি, আমাদের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইছে। অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া কাকে ইন্ডিকেট করে বলো, অভ্যন্তরীণ শক্তি কার উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। মানে রুদ্রতাপীয় প্রসারণে আমাদের তাপমাত্রা হ্রাস পাইল। অ্যান্ড যদি ধরো রুদ্রতাপীয় সংকোচন হয়েছে মানে ডিডাব্লিউতে ঋণাত্মক, তাহলে আমাদের মাইনাস ছিল ডিডাব্লিউ, অ্যান্ড সামনে মাইনাসটার সাথে যুক্ত হয়ে মাইনাস মাইনাস আমার হয়ে গেল প্লাস। তাহলে ডিডাব্লিউ ঋণাত্মকের জন্য
আমার ডিউটা হলো প্লাস। তাহলে উদ্যত যখন সংকোচনটা হলো আমার, তখন আমার সিস্টেমটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইল। অ্যান্ড মেয়ারের প্রকল্প অনুযায়ী যেহেতু অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র আমাদের তাপমাত্রার উপর নির্ভরশীল, সেহেতু উদ্যতের সংকোচনের ক্ষেত্রে আমাদের তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আসি হেডলাইটে। শুধু মনে রাখবো রোদ্রের অপসারণে সিস্টেমের অভ্যন্তরীণ হ্রাস পায়, রোদ্রের সংকোচনের সময় সিস্টেমের উষ্ণতা বৃদ্ধি পায়। মনে রাখবো হেডলাইটটা জাস্ট। আচ্ছা, এরপর আসো সমায়তন প্রক্রিয়ায়। একটা জিনিস মনে রাখবা, সমায়তনের ক্ষেত্রে আমি কি বলছিলাম যখন আমরা পিস্টনটা নিয়ে কাজ করছিলাম, কাজ মানে আমাদের জাস্ট আমাদের এই যে পিস্টনটা আছে এটা আয়তন পরিবর্তনের জন্যই জাস্ট কাজ হবে। কি বলছি দেখো, সমায়তন বা সম আয়তন বা ধ্রুব আয়তন। তো এখানে কি হবে, আয়তনটা যদি ধ্রুব থাকে তাহলে তো আর কোনো কাজ হবে না। মানে আমাদের এখানে হবে ডিডাব্লিউ ইকুয়ালস টু জিরো। ডিডাব্লিউ ইকুয়ালস টু জিরো যদি হয় তাহলে আমাদের সূত্র কি ছিল, ডিকিউ ইকুয়ালস টু ডিডাব্লিউ প্লাস ডিইউ। এখান থেকে আমাদের আসবে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ। মানে আমাদের যে তাপটা আমরা দিব সেটা জাস্ট আমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বা হ্রাসে কাজে লাগবে। ঠিক আছে, মনে হয়। দেন লাস্টে আমাদের যেটা আসলো সেটা হলো আমাদের সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে দেখো, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রটাই আসলে কাজে লাগবে, কোনো চেঞ্জ হবে না। অ্যান্ড এখানে ডিডাব্লিউকে আমরা এক্সট্রা করে একটা জিনিস লিখতে পারি যে পি ডেল বা ডি। এখান থেকে আমরা সূত্র আসতে পারি যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পি ডি, এই সূত্রে আমরা আসতে পারি। আচ্ছা, সূত্রগুলো একটু মনে রাখিও। আর আমি যেগুলো বলছি যে কী হইলে ধনাত্মক হবে কী হইলে ঋণাত্মক হবে সেগুলো মনে রাখিও, কারণ সহজ ম্যাথ আসতে পারে যেগুলো ক্যালকুলেটর ছাড়াই করা সম্ভব। আচ্ছা, পয়েন্টগুলো দেখে রাখিও, এই পয়েন্টগুলো দেখে রাখিও। আমি যা আগে বললাম পুরো সারসংক্ষেপ এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো কি বলছে, কোনো সংস্থা পরিবেশ থেকে 800 জুল তাপশক্তি শোষণ করায় অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পেল। সংস্থা কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ কত? তো আমরা যদি দেখি যে আমাদের পরিবেশ থেকে তাপশক্তি শোষণ করছে, পরিবেশ থেকে তাপশক্তি শোষণ করছে মানে সিস্টেমটার তাপ নিচেই, মানে ডিকিউটা আমার হবে পজিটিভ। পজিটিভ কত? পজিটিভ 800। পজিটিভ 800। অন্তঃস্থ শক্তি কি হয়েছে? অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাইছে। অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেলে সেটা আমাদের পজিটিভ 500 দিয়ে নেবার জুল জুল। আচ্ছা, এখন আমাদের কি বলছে, সম্পাদিত কাজের পরিমাণ, পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ, এটা কি হবে? ডিডাব্লিউ বের করতে বলছে আমাদেরকে। তাহলে দেখো আমরা ডিরেক্ট লিখি আমাদের সূত্র কি, তার গতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। আমাদের ডিডাব্লিউ বের করতে বলছে, আমাদের সাইডে নিয়ে এসে ডিডাব্লিউ ইকুয়ালস টু আমাদের কি আছে, ডিকিউ মাইনাস ডিইউ। তাহলে দেখো ডিইউ কিন্তু এটা ডিইউ। আচ্ছা, আমাদের তাহলে কি হবে, ডিকিউ এর মান আমাদের দেওয়া আছে 800 অ্যান্ড ডিইউ এর মান দেওয়া আছে আমাদের 500 জুল। তাহলে বিয়োগ করলে আমাদের হবে 300 জুল। একদম সহজ ম্যাথ। যেহেতু 300 জুল ধনাত্মক আসছে তাহলে অবশ্যই আমাদের কাজটা সিস্টেম পরিবেশের উপর সম্পাদন করছে। সিস্টেমের একটা কিন্তু সংস্থা, সিস্টেম পরিবেশের উপর সম্পাদন করছে, এই জন্য কাজটা আসলে ধনাত্মক। তো পরের ম্যাথটা এরকম, জাস্ট একটু হিসাব আছে। তো আমি মনে করি না এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট, বাট এটা আসলে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। ঠিক আছে, ম্যাথগুলো একটু দেখে নিবা প্রথমবার পড়ার সময়, খুব বেশি কঠিন না। আচ্ছা, এরপর সিস্টেম নিয়ে অলরেডি আমি আলোচনা করছি। আচ্ছা, বিভিন্ন ধরনের পরিবর্তন এই আমরা পড়ছিলাম যে সমায়তন সমচাপ, আমি ডিরেক্ট করে বলছিলাম। তো ইংলিশ নামগুলো এখানে মনে রাখবা, আগে ইংলিশ নামগুলো সম্মত বলে দিই, ইংলিশ নামগুলো সব মনে রাখবা। সমস্ত পরিবর্তন কি জিনিস বলছি জিনিস মনে রাখবা, বয়লের সূত্র মেনে চলে ই সমানুপাতিক 1/v। আচ্ছা, সমস্ত পরিবর্তনের শর্তসমূহ, কন্ডিশনস ফর আইসোথার্মাল চেঞ্জ, এই জিনিসগুলো মনে রাখবা যে সুপরিবাহী পাত্রে রাখতে হবে, তাপগ্রাহী বা তাপ ধারণ ক্ষমতা উচ্চ হতে হবে, ধীরে ধীরে সংঘটিত হতে হবে। যেখানে দেখবা ধীরে ধীরে সংঘটিত হয়েছে সেটা সবসময় সমস্ত প্রক্রিয়া। কোনো জিনিস তৈরি তুমি দেখো হঠাৎ করে সংঘটিত হয়েছে, সেটা আমাদের কি প্রক্রিয়া বলতো? রুদ্রস্বরূপ প্রক্রিয়া।
এই জিনিসটা একদম মাথায় গেঁথে নিবা। তো যে জিনিস দেখবা ধীরে ধীরে প্রশ্ন দাঁড়িয়ে দিবা, যে জিনিস দেখবা হঠাৎ এই জিনিস একদম চিন্তা ভাবনা ছাড়া শুদ্ধতার দাঁড়িয়ে দিবা, শেষ। আচ্ছা, তাপমাত্রা স্থির থাকবে, মেন কথাগুলো জাস্ট এখানে মনে রাখবা। এখানে একটা জিনিস, ধীর প্রক্রিয়া ধীরে ধীরে সংঘটিত হয়। সমষ্টিলেখা অপেক্ষিত কম খাড়া, কিসের তুলনায় অপেক্ষাকৃত কম খাড়া? রুদ্রতাপের তুলনায়। এই জিনিসগুলো একটু রিডিং নিয়ে নেবা, খুব বেশি কঠিন কিছু এখানে নাই, যা বোঝানোর ছিল বোঝাই দিছি। রিডিং, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবা, গ্যাস প্রসারণের সমস্যা প্রক্রিয়া কৃতকাজ সমাজচাপ প্রক্রিয়া কৃতকাজ অপেক্ষা বৃহত্তর। পড়ে নেবা কেন, বুঝাইছি আমি। এই জিনিসটা পড়ে নিলে বুঝে যাবা, বাট বুঝতে চাইলে পড়িও, বুঝতে না চাইলে জাস্ট এমনি দেখে রাখিও। আমি আগেই বলছি কি জন্য বেশি হয়। আচ্ছা, ম্যাথটা খুব ইজি, দেখে নিও, তোমরা নিজেরাই পারবা। জাস্ট বয়েলের সূত্র পরিবেশ শোষণে দেখানো হয়েছে তোমাদের। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, গ্যাসের উদ্যোগের পরিবর্তনের ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য নয়, মনে রাখিও। উদ্যোগের প্রক্রিয়ার শর্ত সমূহ কি? আগে বসে কুপরিবাহী পাত্র রাখতে হবে, তাপগ্রাহিতা কম হইতে হবে এটার, অ্যান্ড খুব দ্রুত, বলছিলাম খুব দ্রুত। বৈশিষ্ট্যগুলো পড়লেই পারবা, পড়ে নিও। রুদ্রতাপের লেখ সমষ্টি লেখ অপেক্ষা অধিক খারাপ, পড়ে নিও। আর রুদ্রতাপের পরিবর্তনের ক্ষেত্রে আমরা যেটা সূত্র ব্যবহার করি বয়েলের সূত্রের পরিবর্তে, সেটা হলো বিদ্যুতের কামাই ধ্রুবক। এখানে তেমন কঠিন কিছু নাই। এই যে সূত্রগুলো দেখে নিও, আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক। এই যে এটা হলো আমাদের চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক। সূত্রগুলো লাস্টে সুন্দর মতো দেওয়া আছে, সূত্রগুলো এখন দেখে নিবা, সূত্রগুলো প্রস্তুত থাকলে এই আঁকের অঙ্কগুলো করতে পারবা। তবে আমি বিশ্বাস করি যে আমাদের তাপমাত্রার পরিবর্তন, আয়তনের পরিবর্তন, অ্যান্ড চাপের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, এই পরিবর্তনের টাইপগুলো যেগুলো ম্যাথ আছে, এগুলো আসলে জাস্ট আমাদের সমষ্টি আসবে। কারণ রুদ্রতাপের ক্ষেত্রে যেহেতু পাওয়ার আসে, সেহেতু এটা ক্যালকুলেটর যদি কখনো অ্যালাউ করে তখন আসবে, বাট ক্যালকুলেটর অ্যালাউ না করলে এটা আসার চান্স একদম নাই বললেই চলে। ম্যাথগুলো একটু দেখে নিবা, কিছু কিছু ম্যাথের দিয়ে অ্যান্সার বলতে আছে, সেগুলো একটু কারেকশন করে নিবা। আচ্ছা, তাপ ধারণ ক্ষমতা, এই জিনিসটা কি দেখো। ফার্স্ট আছে আমাদের মূলার তাপ ধারণ ক্ষমতা, সংজ্ঞায় ভালো মতো বলা আছে, মূল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে তাপের প্রয়োজন হয় সেটা হয়ে গেছে মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ। একে সি দ্বারা প্রকাশ করা হয়। এই আমার 2 ধরনের হয়, এটা আমরা সামনে পাবো, ঠিক আছে। যদি না বুঝি থাকো বলি, যে আমার কাছে ধরো 1 মোল গ্যাস আছে, যেমন 1 মোল হাইড্রোজেন গ্যাস কত বলতো? আমাদের হাইড্রোজেন গ্যাসের মোলার, হাইড্রোজেন গ্যাস H2, এটা আমাদের মোলার ভ্যালু তো 2। তো আমাদের 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের তাপমাত্রা বা 1 মোল হাইড্রোজেন গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস আমরা বাড়িতে চাই, সেক্ষেত্রে আমাদের যে তাপটা ওখানে দিতে হবে সেটা হলো আমাদের মোলার আপেক্ষিক তাপ, আমরা সি দিয়ে প্রকাশ করি। সি আবার 2 ধরনের হয়, সিটা আবার আমাদের 2 ধরনের হয়, একটা হলো সিপি আর একটা সিভি। সিপিটা হলো আমাদের স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর সিভি হলো আমাদের স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এখানে লেখা আছে। পিতে হলো প্রেশার, ভিতে হলো ভলিউম। এই এককটা দেখে নেবা, জুল পার মোল পার কেলভিন। এর সূত্র সহ দেখে নেবা, খুব বেশি ইম্পর্টেন্ট না, একগুলো ইম্পর্টেন্ট। সিপি গ্রেটার দেন সিপি মনে রাখলে হবে, কি জন্য এখন তোমাকে জানতে হবে না, একাডেমিকে লাগে, অ্যাম্বিশন একদমই দরকার নেই। এই জিনিসটা মনে রাখবা, সিপি মানে সিভি ইকুয়ালস টু আর। 2 গ্যাসের আপেক্ষিক তাপের পার্থক্য অন্তরফল মোলার গ্যাস এবং আরের সমান। আর সম্পর্কে পরিবেশের সঙ্গে পড়ছো তো, এখানে আমি বলতেছি না। গামা ইকুয়ালস টু সিপি বাই সিভি, মানে কোনো গ্যাসের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাতটাকে আমরা বলি গামা। গামা দিয়ে কি করে সামনে দেখা আছে, অ্যান্ড গামার মানগুলো মনে রাখবে। 1 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এত, 2 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এত, বহু পারমাণবিক দিয়ে 2 এর অধিক প্রয়োগের ক্ষেত্রে 1.33, মনে রাখবা। এখানে বলা আছে কথাগুলো মনে রাখবা, মুখস্থ করার কিছু নাই, বোঝার কিছু নাই। 1 পারমাণবিক কোনগুলো বলতো, যেগুলো আমাদের নোবেল গ্যাস, কোনগুলো 18 নম্বর গ্রুপ, এগুলো সব মনে রাখবা 1.67। যেগুলোতে এবার 2টা পরমাণু আছে H2O2, এগুলোতে 1.40, অ্যান্ড এগুলোর উপরে যতগুলো আছে সব 1.33। দেখো আবার 1.33 1.1 এর মধ্যে হয় বলা আছে। আচ্ছা, কোথাও কোথাও পাবা আদর্শ গ্যাসের জন্য কত,
আদর্শ গ্যাসের জন্য মনে রাখবা গামা ইকুয়ালস টু 1.4 আদর্শ গ্যাসের জন্য। আচ্ছা, গামার গুরুত্ব আণবিক বিন্যাস জানা যায়, ভালো মতো আণবিক বিন্যাস জানা যায়, শব্দের বেগ নির্ণয় করা যায় গ্যাসের মাধ্যমে, গ্যাসের রুদ্ধদ্রব্য প্রক্রিয়া পর্যালোচনা করা যায়। কেমনি রুদ্ধদ্রব্য প্রক্রিয়া পর্যালোচনা করা যায় এটা মনে রাখবা, কারণ দেখবা যে আমরা জাস্ট রুদ্ধদ্রব্য প্রক্রিয়ায় গামা ইউজ করি, অন্য কোনো প্রক্রিয়া ইউজ করি না। আচ্ছা, এরপরে রুদ্ধদ্রব্য রেখার সমস্যা বেশি খারাপ, কারণ গামা ইকুয়ালস গ্রেটার দ্যান 1 মনে রাখবা। এখানে তেমন কিছু লাগবে না। আচ্ছা, যে মেয়ারের প্রকল্প বলছি তোমাকে, কে দিছে? জুল। মনে রাখবা, ফর্মুলা মনে রাখবা যে জুল দিছে, মেয়ার আবার বলিও না, ভুলে যাবে কিন্তু। তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র কি? অনেকগুলো বিবৃতি আছে, বিবৃতিগুলো পড়ে নেবা। বাইরের কোনো ক্লসিয়াস আমাদের যেটা বলছে তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র নিয়ে, বাইরের কোনো শক্তির সাহায্য ব্যতীত রেখে কোনো স্বয়ংক্রিয় চক্রের পক্ষে নিম্নমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। আচ্ছা, অন্য কথায় বাইরের কোনো শক্তি সম্পাদিত কাজ ব্যতীত রেখে শীতল বস্তু হতে উষ্ণ বস্তুতে তাপ নিচে নিচে প্রবাহিত হতে পারে না। মনে রাখবা, আমি পরে শর্টকাট বলতেছি। কেলভিন কি? কোনো বস্তুকে তার পারিপার্শ্বিক শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ অসম্ভব নয়। যে বস্তু আছে এগুলো ইম্পর্টেন্ট এখানে। প্লাঙ্ক কি বলছে? কোনো তাপ উৎস হতে অনবরত তাপ শোষণ করবে, তার সম্পূর্ণরূপে খাসে রূপান্তরিত হবে, এরূপ একটি তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। কারণ কি বলছে? নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি এবং সম্পূর্ণ বা পুরোপুরিভাবে যান্ত্রিক শক্তিকে প্রদান করার মতো কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয়। কিভাবে মনে রাখবা? তিনটা মনে রাখবা, একটা আমরা এমনি। প্লাঙ্ক, প্লাঙ্কে যদি আসো তো কি বলছে? অনবরত তাপ শোষণ করবে। তো আমরা পাইছিলাম যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের ক্ষেত্রে আলোর কণাগুলো অনবরত প্যাকেট আকারে যায়, তো ওটা থেকে আমরা অনবরত থেকে মনে রাখবো যে এটা প্লাঙ্কের। আচ্ছা, এরপর কি? কেলভিন। কেলভিনে দেখবে শীতলতম কথাটা আছে, যেটার কথা হয় শীতলতম অংশ হতে অধিকতর শীতল অংশে। আমরা জানি যে আমাদের 0 কেলভিন তাপমাত্রাটা সবচেয়ে শীতলতম, ওই ক্ষেত্রে কেলভিন থেকে শীতলতম আসছে। কারণটা কি? কারণ চক্রে তোমরা দেখবা পরবর্তীতে সম্পূর্ণ তাপটাকেই কাজে রূপান্তরিত করতেছে, সেটা সম্ভব নয়। এভাবে আমরা তিনটা আলাদা করলাম। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মূল বক্তব্য হলো তাপমাত্রা। এই জিনিসটা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের মূল বক্তব্য হলো তাপমাত্রা। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মূল বক্তব্য কি? অভ্যন্তরীণ শক্তি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য কি? এন্ট্রপি। আচ্ছা, প্রত্যাবর্তী আর অপত্যাবর্তী প্রক্রিয়া তোমরা সংজ্ঞাটা একটু দেখে নিবা। আমি সাধারণভাবে বলি, প্রত্যাবর্তী প্রক্রিয়া হলো ইংলিশটা রিভার্সিবল প্রসেস। দেখে নিবা, তুমি একটা জিনিস ঘটাইছো বা একটা জিনিস প্রাকৃতিকভাবে ঘটছে, সেটা যদি পুনরায় আগের অবস্থায় ফিরে আসে সেটা হলো প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর ঘটার পরবর্তীতে যদি পুনরায় আগের অবস্থায় ফিরে না আসে সেটা হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়া বলে, সংজ্ঞাটা দেখে নেবা, ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য দেখো কি বলছে। তাপগতিক সাম্যাবস্থা বজায় রাখে, অস্থিতিপথা, সান্দ্রকতা, ঘর্ষণ, বৈদ্যুতিক রোধ, চৌম্বকীয় হিস্টেরোসিস প্রভৃতির ন্যায় অবক্ষয় ফলাফলগুলো থাকবে না। এগুলো যদি কোথাও থাকে সেক্ষেত্রে আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়া ঘটবে না। স্থৈতিক এবং অনবক্ষয়ী। স্থিতিক মানে কি? স্থিতিশীলতা বজায় রাখে এবং কোনো শক্তির অবক্ষয় ঘটে না। শর্তগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ধীরে ধীরে সংঘটিত হবে, পাশাপাশি কোনো অপচয় শক্তি সৃষ্টি হবে না, যেটা বললাম। অ্যান্ড ঘর্ষণ, সান্দ্রতা, রোধ এগুলো কিছু এখানে থাকবে না। উদাহরণগুলো দেখে নেবা, খুব ইম্পর্টেন্ট। ধীরে ধীরে উষ্ণ এবং উচ্চতাপ পরিবর্তন। আচ্ছা, এরপর অপ্রত্যাবর্তী। অপ্রত্যাবর্তী কি? যেগুলা আমার আগের অবস্থায় ফিরে যাবে না, এগুলো দেখবা হঠাৎ ও স্বতঃস্ফূর্ত হবে, যেগুলো হবে সব আমার অপ্রত্যাবর্তী। প্রকৃতিতে যেগুলো ঘটে সবগুলাই অপ্রত্যাবর্তী। প্রাকৃতিক প্রক্রিয়া মাত্র অপ্রত্যাবর্তী, ভালো মনে রাখবা। এই প্রক্রিয়া কখনো প্রাথমিক অবস্থায় ফিরে যাবে না, বলছিলাম দ্রুত প্রক্রিয়া। আর আমার প্রত্যাবর্তীটা ছিল ধীর প্রক্রিয়া, অপ্রত্যাবর্তীটা ছিল দ্রুত প্রক্রিয়া। মনে রাখবে, উদাহরণগুলো দেখে নেবা, কঠিন কিছু নাই, তুলনাটা দেখে নেবা, যা বলার আমি বলছি, দেখে নিলে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমার হচ্ছে কারণ চক্র। আদি কারণে একটা ইঞ্জিন প্রস্তাব করছিল, সেটা দক্ষতা 100%। আসলে এটা সম্ভব না, কিন্তু সম্ভব হয়ে গেলে দেখা গেছে কাল্পনিক ইঞ্জিন মাত্র।
কে দিছে? সাদি কার্নো। পদার্থের বিজ্ঞানী মনে রাখতে হবে, সাদি কার্নোটা মনে রাখি। কি কি উপাদান লাগে? চোঙ বা সিলিন্ডার, তাপ আধার, ইংলিশ নাম সহ পড়বা, হিট সোর্স, হিট সিঙ্ক বা তাপগ্রাহ, অ্যান্ড আসুন তাপ উৎস তাপগ্রাহকে একটা যদি আমরা তুলনা করি, আমার তাপ উৎস তাপমাত্রা সবসময় বেশি হবে, তাপগ্রাহকের তাপমাত্রাটা সবসময় কম হবে। দেখো T2 লেস দ্যান T1, এই জিনিসগুলো পড়ে নিবা। অ্যান্ড আমি এখানে তোমার গ্রাফিক কিছু জিনিস দেখাই দিচ্ছি, ভেতর থেকে কথা আলোচনা করবো না, দাঁড়ানো আছে, পড়ে নিবা। আমাদের কার্নো চক্রের প্রথম ধাপে সমষ্ণ প্রসারণ ঘটে। সমষ্ণ দেখা যাচ্ছে, আমি প্রসারণটা লিখে দিই, সমষ্ণ প্রসারণ ঘটে। দ্বিতীয় ধাপে আমাদের কি হয়? রুদ্ধতাপীয় প্রসারণ হয়। তৃতীয় ধাপে কি হয়? সমষ্ণ সংকোচন হয়। তৃতীয় ধাপে আমাদের রুদ্ধতাপীয় সংকোচন হয়। এটা প্রতিবার আগের অবস্থায় ফিরে যায়। এই জিনিসটা মনে রাখবা, আর কিছু এখানে লাগবে না। শেষ কার্নো চক্র। খুব বেশি আসলে পড়ার দরকার নেই ফিজিক্স আমাদের মেডিকেল ফিজিক্স খুবই সহজ, জাস্ট কিছু ইম্পর্টেন্ট টপিক পড়লেই সেটা আমাদের জন্য এনাফ হয়। খুব বেশি পড়ে আসলে ফিজিক্সে তেমন একটা লাভ হয় না, যা পড়বো বুঝে পড়বো, শেষ। আচ্ছা, ইঞ্জিন কি? ইঞ্জিন দ্বারা আমরা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করি। উদাহরণ দেখে নেবা, বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন। নয় দিয়ে আসতে পারে, যেহেতু তিনটা আছে। বাষ্পীয় ইঞ্জিনের তুলনায় পেট্রোল ইঞ্জিনের দক্ষতা বেশি। জানাই যায় যে বাষ্পীয় ইঞ্জিন প্রাচীনকালে ব্যবহার হতো, এখন নাই, ব্যবহার নাই বলে চলে। অ্যান্ড পেট্রোল ইঞ্জিন যেহেতু আধুনিক, আধুনিক বলতে মোটামুটি আধুনিক, সেক্ষেত্রে এটা হবেই। ইঞ্জিনের দক্ষতা তোমরা এইচএসসি লেভেলে অনেক ম্যাথ করছো, সূত্র বসিয়ে দেবা, অঙ্ক হয়ে যাবে, দেখাবো না, সহজ একদম। সাধারণত একটা চাপ ইঞ্জিনের দক্ষতা 30%, মনে রাখবা। বাস্তবে দক্ষতা 20% থেকে 50% হয়, মনে রাখবা। কারণ চক্রে মোট এন্ট্রপির পরিমাণ শূন্য, মোট এন্ট্রপির পরিবর্তন শূন্য, মনে রাখবা। এই জিনিসগুলো দেখে নেবা। ইঞ্জিনের দক্ষতা কখনোই 100% হতে পারে না। তোমাদের কারণ ইঞ্জিনে একটু টেনশন থাকবে, কোথাও লেখা আছে 100% হতে পারে, কোথাও লেখা আছে হবে না, কিন্তু তোমরা মনে রাখবে 100% কারণ ইঞ্জিনের দক্ষতা আসলে 100%ই। 100% হয়ে গেল, 100% না কিন্তু 100%। ম্যাথটা দেখে নেবা, সহজ একদম। ম্যাথ। আচ্ছা, রেফ্রিজারেটর কি? রেফ্রিজারেটর তোমরা সবাই জানো যে আমরা রেফ্রিজারেটরে খাবার ঠান্ডা করি। এটা হলো তাপ ইঞ্জিনের বিপরীত জিনিস। এখানে আমরা কম তাপমাত্রা সৃষ্টি করি, সেখানে আমরা তাপমাত্রা স্থির অবস্থায় বজায় রাখি। তাপ ইঞ্জিনের বিপরীত যন্ত্র লেখা আছে। তাপ ইঞ্জিন উচ্চ তাপমাত্রা তাপ গ্রহণ করে কাজে সমাধান করে এবং অপরিবর্তিত তাপ নিম্ন তাপমাত্রা বজায় করে। তাপ ইঞ্জিন রেফ্রিজারেটরের প্রধান পার্থক্য হলো তাপ ইঞ্জিনের সিস্টেম দ্বারা কাজ সম্পাদিত হয়, অন্যদিকে রেফ্রিজারেটরের সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়। বুঝছো কি বলছে? তাপ ইঞ্জিন আমরা সিস্টেমের উপর কাজ করছি, তাপ ইঞ্জিনে আমরা সিস্টেম দ্বারা কাজ করছি। অ্যান্ড রেফ্রিজারেটর কি হবে? সিস্টেমের উপর কাজ সম্পন্ন হবে, পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে। তাপ ইঞ্জিনে কি হবে? সিস্টেম পরিবেশের উপর তাপ কাজ সম্পন্ন করছে, ঠিক উল্টা। কার্যকৃত সহগ 2 থেকে 6 এর মধ্যে হয়, একদম স্বাভাবিক হিসাব। এগুলো ম্যাথ আসে না আসলে, এগুলো আমি করাবো না। ইম্পর্টেন্ট জিনিস ছাড়া আসলে দেখার প্রয়োজন হয় না। এত পড়তে হবে তোমাকে, বায়োলজি এত পড়তে হবে, বায়োলজি কেমিস্ট্রি এত পড়তে হবে, ফিজিক্স এত কিছু পড়ার কোনো দরকারই পড়ে না, শুধু যতটুকু দরকার ততটুকুই। আচ্ছা, ম্যাথগুলো দেখে নেবা, সহজ আছে, দেখানোগুলো শুধু দেখবা। এন্ট্রপি কি জিনিস? কোনো সিস্টেমের বিশৃঙ্খলার সূচক পরিমাণকে এন্ট্রপি বলে। এন্ট্রপি এক নাম হলো তাপীয় জড়তা। এন্ট্রপি একটা প্রাকৃতিক রাশি, তার সাথে এন্ট্রপি একটা চলরাশিও। সূত্রটা দেখে নিবা, একটা দেখে নেবা, জুল পার কেলভিন। উপরে কি তাপমাত্রা একক জুল, নিচে হলো টি এর একক কেলভিন, জুল পার কেলভিন। এন্ট্রপি কিন্তু আসলে এন্ট্রপিকে পরিমাপ করা যায়, এন্ট্রপি জাস্ট আমরা পরিমাণটা মোটামুটি পরিমাপ করতে পারি, এই জিনিসটা মনে রাখবা। এন্ট্রপিটা কিন্তু আমাদের তাপীয় ধর্ম, তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে, মনে রাখবা।
প্রকৃতির সকল ভৌত বা রাসায়নিক ক্রিয়া এমনভাবে সংঘটিত হয় যেন সার্বিক ব্যবস্থায় এন্ট্রপি বৃদ্ধি পায়। এই জিনিসটা ইম্পর্টেন্ট মনে রাখবা। আচ্ছা, প্রত্যাগামী প্রক্রিয়ায় মানে আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়ায় যে ফুলটা পূর্ব অবস্থায় ফিরে আসতো সেখানে এন্ট্রপি স্থির থাকে, মনে রাখবা। কেন দরকার নেই। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বৃদ্ধি পায়, মনে রাখবা। মনে রাখবা পৃথিবীর তাপীয় মৃত্যু কি? আমরা যে কাজ করতেছি আমাদের বাহ্যিক প্রতিদিনের কাজগুলো, তো এতে আমাদের কি হয়, পরিবেশের এন্ট্রপিটা ধীরে ধীরে বাড়ে। তো একসময় কি হবে যে আমরা এন্ট্রপিটা বাড়তে বাড়তে এন্ট্রপি সব কিছু সমান হয়ে যাবে, তখন আমরা আর তাপ শক্তি যতই দিই না কেন আমরা কোনো কাজ সম্পাদন করতে পারবো না। এটাই হলো পৃথিবীর তাপীয় মৃত্যু। এটাকে আমরা এন্ট্রপি দিয়ে আমরা এটাকে পরিমাপ করতে পারি। তো এটা আসলে একটা ধারণা, তোমরা ধারণাই রাখো। তো দেখো অধ্যায়টা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। শেষ হয়েও হইলো না, শেষ আমরা কিছু জিনিস পড়বো সামনে। ইমান ক্রিজ তোমরা জানো, সূত্রগুলো এখান থেকে দেখি বা সব সূত্র সাজানো আছে। দেখো কিছু জিনিস দেখবো, সামান্য কিছু। শেষের দিকে যাবো। কিছু ম্যাথ আছে বুঝছো, এই মাঝ শেষের ম্যাথগুলো করার দরকার নেই, তোমরা শুধু মাঝে যেই আমাদের উদাহরণের ম্যাথ ছিল সেগুলো করবা। আচ্ছা, এখানে আমরা কিছু জিনিস দেখবো। দেখো, একটি গাড়ি চলতে থাকলে টায়ারের ভিতরে উর্ধ্বচাপের প্রক্রিয়া চলে। এখানে লেখা আছে এটা, কিন্তু এটা আছে ভুল। এটা আবার তোমাদের অনুশীলনের উত্তরে ভুল দেওয়া আছে, ঠিক দেওয়া আছে। এখানে দেওয়া আছে ভুল। অনুশীলনী তোমাদের ভিতরে যে এই প্রশ্নটা আছে এখন আবার অ্যান্সার ঠিক দেওয়া আছে। এটা আসলে হবে হলো সম আয়তন প্রক্রিয়া। তোমরা কিন্তু অনেকে মানে ধরো কনফিউজ হয়ে যাও যে যেহেতু বইয়ে ভুল আছে আমরা পরীক্ষায় আসলে কোনটা দেখাবো। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা ঠিকটাই দেখাবা। তার পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসছিল বায়ুর মাধ্যমে সঞ্চালনের উর্ধ্বচাপের প্রক্রিয়া। সকল প্রত্যাগামী প্রক্রিয়া একমুখী। বলতো প্রত্যাগামী প্রক্রিয়া কি? পূর্ব অবস্থায় ফিরে যাবে, তাহলে সেটা কি একমুখী হবে? সেটা হলো আমাদের হবে উপমুখী। উপমুখী। আচ্ছা, প্লাজমা অবস্থায় এন্ট্রপি সবচেয়ে কম থাকে। এটা ভুয়া কথা, মিথ্যা কথা। তো দেখো, প্লাজমা অবস্থায় এন্ট্রপি সবচেয়ে বেশি। আর আমরা যদি এন্ট্রপির ক্রমটা দেখতে চাই, এন্ট্রপির ক্রমটা এমন হবে যে আমাদের কঠিন অবস্থায় এন্ট্রপিটা হবে হলো সবচেয়ে কম, এর থেকে বেশি হবে হলো তরল অবস্থায়, এর থেকে বেশি হবে বায়বীয় অবস্থায়, এর থেকে বেশি হবে হলো আমাদের প্লাজমা অবস্থায়। মনে রাখবা, ইম্পর্টেন্ট। আচ্ছা, তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কাজে লাগে তাপীয় ইঞ্জিন রেফ্রিজারেটর তৈরি করা হয়, মনে রাখবা। এন্ট্রপি শক্তি সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে না, মনে রাখবা। যে গ্যাসীয় অবস্থায় এন্ট্রপি কঠিন তরলের থেকে বেশি, বলছি আমি ক্রমটা তোমাদেরকে। -4 ডিগ্রি সেলসিয়াস আগে বাড়ছে, ইম্পর্টেন্ট, মনে রাখবা। তো এতটুকুই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা যা যা বোঝার দরকার তা তা বুঝছো ইনশাআল্লাহ। আর যা যা বোঝানোর দরকার নাই, যা যা তোমার পরীক্ষায় লাগবে না তোমাদের মেডিকেল এডমিশন টেস্টের জন্য, সেগুলো আমি কিচ্ছু বলি নাই। অযথা একটা অধ্যায়ের উপর, ফিজিক্সের উপর বেশি মাথা খাটায় সময় নষ্ট করার দরকার নেই। ফিজিক্স আমি বলবো যত কম পড়া যায়, আমি জাস্ট যেগুলো বলবো সেগুলো তুমি পড়বা। পাশাপাশি তুমি ইসাক স্যারের অনুশীলনী অ্যান্ড তোমার কবি ইসাক স্যারের অনুশীলনী অ্যান্ড তপন স্যারের অনুশীলনীটা সলভ করবা। দ্যাটস এনাফ ফর ইউ। তো আশা করি তোমাদের ফিজিক্সটা মেডিকেলের জন্য অনেক সহজ হবে, অ্যান্ড আমি পড়াইলে আরও সহজ হবে ইনশাল্লাহ। অ্যান্ড তুমি ইনশাল্লাহ আমার ক্লাস করার মাধ্যমে অ্যান্ড নিজের চেষ্টার মাধ্যমে ফিজিক্সে ইনশাল্লাহ 15 আউট অফ 15 এনশিওর করতে পারবা। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। পরের ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।